তাকে দেখতে পেয়েছিলাম একবার, যখন ক্ষমতাসীন দলের দালালরা তার রক্তাক্ত লাশ টানিয়ে দিয়েছিল চৌরাস্তার মোড়ে। উলঙ্গ আর অসার একটা 20-22 বছরের যুবক, রোগা পাতলা, আমার থেকে অনেক ছোট, আর একটাও লেখা বেরোয়নি। বেরিয়ে এসেছিল শুধু বিপ্লবের হুঙ্কার। কবি সুমন্ত চ্যাটার্জি তার ইনকিলাব কবিতায় এভাবেই বলছিলেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের শুক্রবারে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আপনাদের সাথে আছে আমি পাভেল ইসলাম, আর আমাদের সাথে আজ এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাক্টিভিস্ট, সংগঠক, গীতিকার, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ ওসমান বিন হাদি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। ধন্যবাদ। আমি প্রথমেই ইনকিলাব মঞ্চ দিয়ে শুরু করতে চাই যে আমি যতদূর জেনেছি যে মাওলানা হাসরাত মোহানি প্রথমে এই স্লোগানটি ব্যবহার করেন এবং 1929 সালে দিল্লির কেন্দ্রীয় পরিষদে বোমা হামলার পর ভগৎ সিং এই স্লোগানটি দিয়েছিলেন এবং এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম র্যালি। 1971 সালে আবার একই নামে ভারতে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল। তো ইনকিলাব একটি উর্দু শব্দ যার অর্থ বিপ্লব, বিদ্রোহ বা অভ্যুত্থান। ইনকিলাব জিন্দাবাদ এর অর্থ দাঁড়ায় হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী। তো আমার দুটি প্রশ্ন এখানে, যে বাংলাদেশের একটি সংগঠন বা প্ল্যাটফর্ম যদি বলি, সেটা উর্দু ভাষাতেই কেন হলো? আর 2 নম্বর হচ্ছে যে বিপ্লব কি শেষ হয়নি, কবে শেষ হবে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে বাংলা ভাষার অথবা বাংলাদেশের একটি সংগঠন এটি উর্দু ভাষাতেই কেন হলো বা হচ্ছে, দুটোভাবে বলি। প্রথম হচ্ছে একটু একাডেমিকভাবে যদি বলবার চেষ্টা করি, আমরা জানি যে শব্দের কিভাবে আত্মীকরণ ঘটে। আপনি নিশ্চয়ই জানেন যে ইংলিশের পুরো লেক্সিকোগ্রাফির 80% ওয়ার্ড কিন্তু তার বাহিরের, ল্যাটিন, গ্রিক বিভিন্ন জায়গা থেকে নেওয়া। বাংলায় আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আমাদের যে ছোটবেলা থেকে শব্দের 5টি প্রকরণ পড়ানো হয়েছে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এই ক্লাসিফিকেশন ইটসেলফ ভীষণ বৈষম্যমূলক। শুধু না, আমি আপনাকে বলতে চাই এই শ্রেণীকরণের কারণে বাংলাদেশ কোনোদিন বাংলা ভাষা বৈশ্বিক হয়ে উঠবে না। আমাদেরকে তো ভীষণ স্মার্ট হতে হবে। কীরকম? ইংলিশ অক্সফোর্ড বা কেমব্রিজ ডিকশনারিতে কোনোদিন কোনো শব্দের সামনে তার কিন্তু ওয়ার্ড অরিজিন লিখে দেয় না হার্ড কপিতে। সে এমনভাবে এস্টাবলিশ করছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজাররা এটাকে বলছে, দ্যাট মিনস শব্দটা ইংলিশের। আজ থেকে 100 বছর আগে যেই শব্দটা ল্যাটিন বা ফ্রেঞ্চ ছিল, এখন ল্যাটিন বা ফ্রেঞ্চ মানুষরা ওটাকে ইংলিশ ভোকাবুলারি হিসেবে মুখস্থ করে। সুতরাং আপনি বাংলা ভাষাভাষী মানুষ যেই শব্দ প্রতিদিন ব্যবহার করে অথবা সে তার কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই অর্থ বোঝে, এইটা কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া এটা বাংলা শব্দ। সুতরাং ইনকিলাব বলতে কি বোঝায় এটা বাংলাদেশের মানুষ বোঝে। সুতরাং এর ওয়ার্ড অরিজিন হিন্দি না আরবি না ফার্সি, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এটা বাংলা ভাষাভাষী মানুষের শব্দ, এটা বাংলা শব্দ। আমরা যদি এটাকে আত্মীকরণ করতে না পারি তাহলে বাংলা ভাষা কোনোদিন বৈশ্বিক হয়ে উঠবে না। ইংলিশ শুধু দখল করে না, সেই স্মার্ট কাজটা করেছে, নাম্বার 1। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন উত্তর আপনার মধ্যেই আছে, যে অর্থে যে ভারতের স্বাধীনতার জন্য সর্বপ্রথম যে র্যালিটা হয়েছিল, সেই র্যালিতে কিন্তু ইনকিলাব জিন্দাবাদ নামে যে স্লোগান উঠেছিল, এইটা আমাদের অনুপ্রেরণা। কারণ আমরা জানি আমাদের পূর্বপুরুষরা প্রায় 200 বছর, অন্তত 190 বছর, সেই তিতুমির থেকে শুরু করে হাজী শরিয়তুল্লাহ, মঙ্গল পাণ্ডে সবাই মিলে যেই সংগ্রামটা করেছিল, সেই সংগ্রামের ইতিহাসটা আমাদেরকে গত 50 বছরে ইন্ডিয়ান অ্যান্ড আওয়ামী লীগের ন্যারেটিভে নাই করে দিয়ে শুরু হয়েছে 71 থেকে। 71 আমাদের নিশ্চয়ই সব থেকে মহান ইতিহাসের একটা ইতিহাস, কিন্তু 47 ছাড়া কোনোদিন 71 হয় না। কারণ 190 বছরের আমাদের সংগ্রামের প্রথম ফসল কিন্তু আমাদের 47। সুতরাং আপনি জানেন যে ইনকিলাব মঞ্চ আমরা আমাদের বলি আজাদির প্রথম পর্ব 47, আমাদের দ্বিতীয় পর্ব মরো করে অবশ্যই 71, এবং তৃতীয় পর্ব আমাদের 24। এবং আপনি যেটা আরেকটা প্রশ্ন করেছেন যে বিপ্লব কি কোনোদিন শেষ হয়নি, এটা তো আসলে উত্তর হলো বিপ্লব আসলেই কোনোদিন শেষ হয় না। বিপ্লব সেদিন মরে যায় যেদিন পর্যন্ত বিপ্লবের স্পৃহা নষ্ট হয়ে যায়। আর 24-এর কথা যদি বলি, আমরা আসলে বিপ্লব তো এখনো করতে পারিনি। আমরা বিপ্লবের প্রথম পর্ব আমরা একটা অভ্যুত্থান করেছি, মাত্র শুরু হয়েছে। সুতরাং যেদিন শতভাগ ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেদিন আমাদের বিপ্লব ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। ধন্যবাদ আপনাকে। তো এই যে ইনকিলাব মঞ্চ একটি
অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আপনারা বলছেন, এবং সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই আমাদের লক্ষ্য। তো এটা তো ইনকিলাব মঞ্চের এক ধরনের কি বলবো যে মোটো। তো এটার বিষয়ে বিস্তারিত শুনতে চাই। আচ্ছা, প্রথমত আমি খুব হ্যাপি যে আপনি ইনকিলাব মঞ্চের উপরে মানে কাজ করেছেন, হোমওয়ার্ক করেছেন। এর কারণ হলো আমাদের ফেসবুকের বায়োতে আমাদের ইনকিলাব মঞ্চ এটাই লেখা আছে, আমাদের পরিচয়। তো আমাদেরকে অনেকেই জানতে চায় যে ইনকিলাব মঞ্চ কি। আমরা তাদেরকে বলি যে প্লিজ আমাদের আগে বায়োটা পড়ে আসুন। প্রথমেই হলো দেখুন, আমরা বলেছি যে আমরা সমস্ত আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক মঞ্চ। এর মানে হলো আমরা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন না, কিন্তু আমরা বিভিন্ন প্রয়োজনে পলিটিক্যাল ভয়েস দেই। এর মানে আমরা অত্যন্ত রাজনীতি সচেতন একটি সাংস্কৃতিক গ্রুপ। বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি ন্যারেটিভ প্রচার করা হয়েছে এবং এস্টাবলিশড হয়ে গেছে। এর মানে যে সংস্কৃতি করে সে রাজনীতির কথা বলে না, কিন্তু এই রাজনীতির কথা না বলেই সে সব থেকে বড় পলিটিক্সটা করে। এই বিরাজনীতিকরণ, এইটাই যে সব থেকে বড় রাজনীতি, এটা বাংলাদেশের মানুষকে আসলে বুঝতে দেওয়া হয় নাই। সুতরাং আপনি দেখেন না, পৃথিবীর বড় যত বিপ্লব বলেন, যখন জনতার বিপক্ষে রাষ্ট্র দাঁড়িয়েছে, তখন সর্বপ্রথম যারা ভয়েস দিয়েছে, কণ্ঠহীনের কণ্ঠস্বর হয়েছে, তারা কিন্তু সংস্কৃতি কর্মীরা। কিভাবে? আপনি যখন এই যে সুমন চ্যাটার্জির কবিতা পড়ছিলেন, তো তারা প্রথম বলেছে কবিতায়, তারা বলেছে গানে, তারা বলেছে গল্পে, প্রত্যেকটা, ইভেন ফরাসি বিপ্লব থেকে শুরু করে কোন মানে বিপ্লব আছে, আর্টে, কালচারে। এবং সব থেকে বড় দেখেন এইবার যে আমাদের গ্রাফিতিগুলো, আপনি কি বলবেন না যেটা একটা কালচারাল রেভলিউশনের মতো হয়ে গেছে আমাদের বাচ্চাদের? অবশ্যই। তারা প্রত্যেকটা মেসেজ তারা দেয়ালে দেয়ালে স্লোগানই লিখেছে, তারা গ্রাফিতি করেছে। এইটাকে যারা এখন বলতে চায় ইট ইজ নট আ ফর্ম অফ আর্ট অ্যান্ড কালচার, এইটা তো এক ধরনের মানে ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ, যে আমি যা জানি আর আমি যা বুঝি এর বাইরে যা কিছু এটা সংস্কৃতি। এবং এগুলোকে মুছে দেওয়ার চেষ্টা আমরা দেখেছি। শুধু চেষ্টা না, আমি আপনাকে বলি অনেকবার চেষ্টা করা হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা কিছুদিন আগেও আমরা এক সপ্তাহব্যাপী সেই গ্রাফিতিগুলো আবার লিখেছি। কষ্ট কি জানেন? কষ্টটা হলো এই গ্রাফিতিগুলো মুছতে লাগে তাদের 1 মিনিট, আর গ্রাফিতি করতে আমাদের সারা দিন লেগে যায় একটা। সেদিনকেও আমরা এই যে ঢাকার প্রায় 20টা ছেলে মেয়ে তরুণ, ওরা ইন্টারে পড়ে, টেনে পড়ে, ওরা সারাদিন আমাদের সাথে গ্রাফিতি করেছে। এবং একটা খুব ইমোশনাল ব্যাপার ঘটেছে, আমরা আমাদের শহীদ আনাস না, যাকে যে নাফিস, যে এই রিক্সায় তাকে করে নিয়ে যাচ্ছিল কারণ বাজার থেকে, আমরা আমার দেশের প্রেসের সামনে পরশু প্রেসের সামনে সেই ছবিটি আঁকছিলাম। এবং সেই ছবি আঁকতে আঁকতে আমরা দেখি সেই রিক্সা চালক, আমাদের সেই চাচা, তিনি এসে দাঁড়িয়ে আছেন। মানে আমরা, এটা তো খুবই কেমন ব্যাপার, আবেগঘন একটা ব্যাপার যে তিনি এসে দাঁড়িয়ে আছেন এবং তিনি বলছেন বাবা আমি তো ওকে নিয়ে গেছি, এবং তার সাথে আমরা কথা বলেছি, তার সাথে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে মিশবার চেষ্টা করেছি। তো এই যে, সুতরাং আমরা যেটা মনে করি যে ইনকিলাব মঞ্চের প্রথম পরিধিটা হলো, আমাদেরকে অনেকে বলতে চায় আমরা কি অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট করি কিনা, এটা মিথ্যা কথা এবং ভুল। এটা একটা মানে আমাদেরকে নতুন করে পরিচিত করবার, অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার কিছু নাই। আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, আমরা হিন্দুস্তানিও না, আমরা পাকিস্তানিও না, আমরা বাংলাদেশি, আমরা ঢাকাপন্থী। সুতরাং যেই কথা, যেই বক্তব্য, যেই কবিতা, যেই স্লোগান, যেই নাটক বাংলাদেশের, যেই গ্রাফিতি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়, আমরা তার বিপক্ষে। আর যেই নাটক, কবিতা, গ্রাফিতি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের কথা বলে, আমরা তার পক্ষে। সুতরাং আমাদেরকে এভাবে, আমরা অ্যান্টি ইন্ডিয়ান কেন হব? আমরা প্রো বাংলাদেশি। সুতরাং আমাদের বিরুদ্ধে যখন ভারত কথা বলবে, আমরা ভারতের বিপক্ষে, পাকিস্তান বললে পাকিস্তানের বিপক্ষে। তো ইনকিলাব মঞ্চ ঠিক কবে, কোন সময় আপনারা প্রতিষ্ঠা করার তাগিদ অনুভব করলেন? এক্স্যাক্টলি, এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য যে যেদিন 5ই আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন হলো, আমরা ভীষণভাবে প্রত্যাশা করেছিলাম অন্তত যে পরবর্তী 15-20 দিন বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত থেকে শুরু করে অন্যান্য, তারা অন্তত তাদের যত রাজনৈতিক কর্মী আছে তাদেরকে দিয়ে শাহবাগে অন্তত 15-20 দিন সারাদিন স্বাধীনতার গান চলবে, মঞ্চনাটক চলবে। কারণ আপনি জানেন যে কোনো অভ্যুত্থান বা বিপ্লবের পরে সব থেকে গুরুত্বপূর্ণ হলো মানুষকে একত্রিত রাখা, সংঘবদ্ধ রাখা, এবং তার একটি বড় মাধ্যম হলো সংস্কৃতি। তো এটা আমরা মানে আমাদের যখন হওয়ার কথা ছিল কি যে আমরা তাদেরকে বিচারের জন্য তাড়াবো, আমরা তাদেরকে ধরবো। অদ্ভুত ব্যাপার, তার কদিন পরে দেখি যে তারা উল্টো প্রতি বিপ্লবের হুমকি দিচ্ছে। তা আমরা যখন হতাশ হলাম, কোন রাজনৈতিক দল, কোন সাংস্কৃতিক গ্রুপ যখন শাহবাগ তো দূরের কথা, কোথাও তারা দাঁড়াচ্ছে না, তখন আমরা তাগাদা বোধ করলাম যে না, আমরা যে কয়জন হই আমরা দাঁড়াবো এবং বিচারের দাবি নিয়ে দাঁড়াবো। এবং আমরা সর্বপ্রথম প্রকাশ্যে সম্ভবত 13ই আগস্ট শাহবাগে 3টি দাবি নিয়ে আমরা প্রায় 30-40 জন ভাই বোন সকাল 11টার দিকে দাঁড়াই, যেটা দুপুরের প্রায় 200 হয়ে যায়, হতে হতে আজকের ইনকিলাব মঞ্চ। আচ্ছা,
তো এই যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবি ছিল ইনকিলাব মঞ্চের, তো সেই সব দাবির মানে কি ছিল আর বাস্তবায়ন হবে মানে মনে করেন? আমরা যে গত কয়েকদিন আগে যেটা আমরা অনশন করেছিলাম জি। যমুনার কাছাকাছি জায়গায়, সেখানে আমাদের 3টি দাবি ছিল। আপনারা জানেন যে ইতোমধ্যে গুপ্ত হত্যা হচ্ছে প্রচুর, বিশেষ করে এই গুপ্ত হত্যাগুলো এমন মানুষদেরকে করা হচ্ছে যারা এই আন্দোলনে খুবই অ্যাক্টিভ ছিল। প্রাইভেট ইউনিভার্সিটি, যাদেরকে আমরা বলি যে এই জুলাই বিপ্লবের বাঁশের কেল্লা হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং আমাদের নারী শিক্ষার্থীরা, ইতিমধ্যে 5 জনকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। পত্রিকাগুলো একটা ন্যারেটিভ নির্মাণ করছে, বলছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে, এটা দুর্বৃত্তের, মানে আপনি তো সেন্স নষ্ট করে দিচ্ছেন। ছিনতাইকারীও কেন এখনই জুলাই বিপ্লবের যোদ্ধাকেই মারতে হবে? সে আর কাউকে দেখে না? আর যাকেই মারুক, সে যদি একজন খুনিও হয় তাহলে রাষ্ট্র আছে কি করে? তাকে সে ধরবে না? আমরা এই তো মানে গত পরশুদিন বা তার আগের দিনের ঘটনা এক সাংবাদিককেও মারতে দেখলাম। এই যে, তো এই যে এটা কেন হচ্ছে? এর মানে হলো যে আপনাকে তো এটা বাস্তবতা যে গত 15 বছরে আপনি ধরেন খুনি রেজিমের যত পালিয়েছে সেটা তো সর্বোচ্চ 5%, বাকি 95% যারা বাংলাদেশকে নাই করে দিয়েছে, গুম, খুন, আয়নাঘর, নির্যাতন, শাপলা, পিলখানা করে লক্ষ কোটি টাকা পাচার করে, তারা বাংলাদেশের মধ্যে আছে না? তো তারা তো অ্যাক্টিভ আছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসিত করছে, সেটাও সত্য। সুতরাং তারা তো বসে থাকবে না, তারা এই গুপ্ত হত্যাগুলো করবে, কখনো ছিনতাইকারীকে দিয়ে করাবে, কখনো মাদক সেবীকে দিয়ে করাবে। তো রাষ্ট্রের তো ভূমিকা এটা। আর শস্যের ভিতর তো ভূত রয়েই গেছে। এবং আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, এখন পর্যন্ত সরকার একমাত্র ছাত্র প্রতিনিধি 3 জন আর 2-1 জন ছাড়া এই সরকারের মধ্যে তো জুলাই স্পিরিট ধারণ করা এমন লোক নাই। ধরেন আপনি যদি আজকে এই সরকার পড়ে যায়, আমাদের তো পরিবর্তন করা যায়নি, আমরা তো সব রয়ে গেছে, পুলিশরা রয়ে গেছে, এখন পর্যন্ত তাদের বিচার শুরু কথা। এবং আমরা এখন কি শুরু করেছি আপনি দেখেছেন, যাদের এখন বিচারের কাঠগড়ায় থাকার কথা তারা উল্টো ছাত্র জনকে হুমকি দিচ্ছে। তারা তো এই সরকার তো পারছে না, লিটারালি পারছে না। তো ছাত্র জনতার পক্ষ থেকে যে 3 জন উপদেষ্টা আছে তারা বার্গেইন করে কিছু জিনিস হয়তো ছাত্র জনতার পক্ষে আনতে পারছে, কিন্তু বাকিটা তো সম্ভব না। এখনো আওয়ামী লীগদের সেই সুশীল ফেজ রাষ্ট্র চালাচ্ছে, আমরা তো তাদেরই বিপক্ষে কথা বলছি। তো এই যে ভারতীয় দূতাবাস অভিমুখে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ র্যালি এবং স্মারকলিপি দেওয়ার পর কোনো প্রতিক্রিয়া মানে গিয়েছিল বা আপনাদের দাবিগুলো কি ছিল তখন? হ্যাঁ, আমরা আসলে দেখুন, এক্ষেত্রে আমরা ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে, এটার কয়েকটা কারণ ছিল। একটা হলো বাংলাদেশে তারা খেয়াল করবেন যে সব সময় ভারত বাংলাদেশের ব্যাপারে 3টা কার্ড খেলে যারা তখন পারে না। একটা হলো আমাদের মাইনরিটি ইস্যু, আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম। এই কথাগুলো তারা বিভিন্ন সময় বারবার বলবার চেষ্টা করে। তা আমরা তখন বলেছি, এবং আমরা তাদেরকে যে স্মারকলিপি দিয়েছি ইংরেজিতে তাদের এম্বাসিতে গিয়ে, আমরা বলেছি বাংলাদেশে হলো 90% মুসলমান, এবং আল জাজিরা সেটা প্রচার করে। হ্যাঁ, আল জাজিরা এটা প্রচারও করেছে, আল জাজিরা প্রচারও করেছে, কারণ আমাদের সব প্ল্যাকার্ডগুলো ছিল ইংলিশে। এবং আমি রাষ্ট্রকে এই ক্ষেত্রে ধন্যবাদ জানাতে চাই, আমরা গুলশানের মতো একটা ডিপ্লোম্যাটিক জোনে অত্যন্ত শান্তিপূর্ণ, আমরা কোনো স্লোগান দেই নাই, আমরা ইংলিশে প্ল্যাকার্ড লিখে র্যালি করেছি, এবং ওখানে পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করেছে। ওখান থেকে আমাদেরকে ইন্ডিয়ান এম্বাসিতে আমাদের একটা টিম নিয়ে গেছে, এবং ইন্ডিয়ান এম্বাসির যে অফিসাররা আমাদের স্মারকলিপি নিয়েছেন তাদেরকে আমরা স্পষ্ট করে বলে এসেছি যে আপনারা আপনাদের অথরিটিকে জানান যে আপনারা আগে যা গেছে, আপনারা বাংলাদেশকে বন্ধু ভাবুন, প্রভু নয়। আসেন আমরা ভালো প্রতিবেশী হই, কেউ কারো প্রভু হতে পারবে না। আর এজন্য শুরু হবে কোত্থেকে? শুরু হবে জুলাই বিপ্লবকে সম্মান করতে হবে ভারতের, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, এবং ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আপনার বাংলাদেশে বিচারের জন্য ফিরিয়ে দিতে হবে। আপনি এখনো সেই খুনি দস্যুদেরকে আপনি তার পক্ষে থাকবেন, বাংলাদেশের মানুষ এটা মানবে না। সুতরাং আসুন বন্ধু হই। আপনি এখন আমার বর্ডার কিলিং করছেন, আপনি স্বর্ণা দাসকে হত্যা করছেন, হ্যাঁ, এটা আমরা বলেছি। এবং দেখেন বাংলাদেশে তারা কি কার্ডটা খেলে, সেটা হচ্ছে এই কিছুদিন আগে, 3 দিন আগে আমাদের একজন চা শ্রমিক, তাকে হত্যা করেছে বিএসএফ, এবং সেও কিন্তু তারা যাকে মাইনরিটি বলে সেই মাইনরিটি সম্প্রদায়ের। আপনি বাংলাদেশের এমন কোন সংস্কৃতি কর্মীকে দেখবেন যে সেই স্বর্ণা দাসের পক্ষে দাঁড়িয়েছে? তারা সিলেক্টিভ কিছু ইস্যুতে এমনভাবে কথা বলবে যেটা ইন্ডিয়ার পক্ষে যাবে, আওয়ামী লীগের পক্ষে যাবে, ফ্যাসিবাদের পক্ষে যাবে। তারা কেন স্বর্ণাদেশের ব্যাপারে কথা বলে না? কেন তারা এই যে চা শ্রমিক যে মারা গেল, সেও তো সংখ্যালঘু, তার ব্যাপারে কোনো কথা বলে না? আর আপনি সত্যি ভাবেন, এইখানে 90% মুসলমান। আমি তো বলি পৃথিবীর কোথাও যদি মানে সহিষ্ণুতার কোনো উদাহরণ থাকে সেটা হলো বাংলাদেশ। এখানে 90% মুসলমান যারা বুক দিয়ে মন্দিরকে আগলে রাখে। আমাদের আজানের সময় পূজায় 5-10 মিনিট 20 মিনিট তারা ঢাক বাজায় না, এজন্য আমাদের কোনোদিন পূজা মণ্ডপে গিয়ে বলতে আসতে হয় না আমাদের হিন্দু ভাই বোনদেরকে, তারা অনার করে। পূজার সময় আমরা নিজেরা সেইখানে নিরাপত্তা বলয় গড়ে তুলি। এবং সাম্প্রতিক সময় আমি যদি বলি চিটাগাংয়ে যে আপনার অ্যাডভোকেটকে মানে হত্যা করা হলো, আলিফ ভাইকে, হ্যাঁ, তখনও কিন্তু আমাদের যথেষ্ট মানে কি বলবো যে
বাংলাদেশি মানুষরা কিন্তু সহনশীলতার পরিচয় দিয়ে আমরা জাস্ট গতকালকে এই অ্যাপটা করছিলাম, দেখুন চট্টগ্রাম কিন্তু এখানে প্রচুর কওমি মাদ্রাসা, এবং বিশেষ করে আমরা যারা প্রগতিশীলরা তাদেরকে উগ্রবাদী বলি, সেটা কিন্তু চট্টগ্রামে লক্ষ লক্ষ। আপনি ভাবেন তারা কি পরিমাণ মানে সহনশীলতার পরিচয় দিয়েছে। হ্যাঁ, মানে দেখুন যে চট্টগ্রামে কিন্তু একটা মেসাকার হয়ে যেতে পারতো, এবং আমরা ঢাকায় সর্বপ্রথম ইনকিলাব মঞ্চ রাজু ভাস্কর্য থেকে ওদিন রাতে আমরা প্রতিবাদ মশাল মিছিল বের করি, প্রচুর মানুষ যুক্ত হয়, তারপরে সারা ঢাকায় সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে। আপনি শুধু ভাবুন, তখন কিন্তু মানে ষড়যন্ত্রকারীরাও পারে নাই কোনো মন্দিরে হামলা করতে পারার, সেটাও আমরা পাহারা দিয়েছি। এবং চট্টগ্রামের মুসলমানরা যাদেরকে আমরা আর কি উগ্রবাদী বলে আনন্দ পাই, তারা সারা রাত জেগে প্রতিবাদ করেছে, অন্যদিকে মন্দির পাহারা দিয়েছে। আপনি কি বাংলাদেশের যে এস্টাবলিশড সংস্কৃতি কর্মী বলি, এরা কোনোদিন এগুলোকে অ্যাকনলেজ করে? এই চর্চাগুলো ভারতে হয় না। হ্যাঁ, এটা আপনাকে বলি, দেখুন ওরা আমাদের মাইনরিটি নিয়ে কথা বলে না, আমরা একদম প্রমাণ সহ আমাদের স্মারকলিপি, এবং এটা প্রমাণিত সত্য কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আপনি ভারত দেখুন, ভারত তো মানে সাংবিধানিকভাবে সেকুলার রাষ্ট্র, তাই তো? শুধু গরু খাওয়ার অপরাধে গত 10 বছরে বিবিসির রিপোর্ট থেকে বলছি, কমপক্ষে 12 থেকে 15 জন মুসলমানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরাধ, ফ্রিজে গরু আছে অথবা সে গরু খেয়েছে। আপনি জানেন যে মণিপুরে খ্রিস্টান মাইনরিটিকে শুধু হত্যাই করা হয় নাই, 2 জন নারীকে বিবস্ত্র করে তারা সারা মণিপুরে ঘুরিয়েছে। এরপর তার প্রতিবাদ করতে এসেছিল তার বাবা এবং ভাই, তাদেরকেও হত্যা করা হয়েছে। এরকম করে তো বাবরি মসজিদ পৃথিবীতে কোন দেশ ভেঙেছে? প্রকাশ্য দিবালোকে রাজনৈতিকভাবে ঘটা করে। বাংলাদেশেও মন্দির ভাঙা হয় নাই তা তো বলছি না, নিশ্চয়ই হয়েছে। সেটা কি ঘটা করে? একটা মন্দির ভাঙা হলে সেটাকে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের আলেমরাই সবার আগে রুখে দিয়েছে, এবং সেটা খুবই কম। কিন্তু আপনি ভাবেন পুরো ভারতে মুসলিম সংখ্যায় কত, খ্রিস্টান কত, তারা যে এত কথা বলছে, তাদের দলিতদের কি অবস্থা? আমাদের একজন মানে বিখ্যাত ফটোগ্রাফার আছেন সম্ভবত শহীদুল হক, উনি এক জায়গায় খুব ভালোভাবে বলছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মাটি খনন করে তেল, গ্যাস বা স্বর্ণ আহরণ করি, কিন্তু একমাত্র ভারত মনে হয় যেন মসজিদ মানে করে মসজিদের নিচে মন্দির মানে খুঁজে ব্যস্ত। এবং আমরা সেটা তাদেরকে বলেছিও যে এই মাত্র 1 মাস আগে তারা ভারতের এখন সব থেকে যেটা উত্তরপ্রদেশের 3য় বড় মসজিদ, সেইখানে তারা পাথর ছুঁড়ে 4 জন মুসল্লিকে হত্যা করেছে। আপনি ভারতের কোনো মিডিয়ায় তো পাবেনই না, বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু এটা 1 মাস আগের ঘটনা, আমরা আমাদের প্রেস ব্রিফিং এ বলেছি, এটা প্রতিদিনকার ঘটনা। সেই ভারত আমাদেরকে মাইনরিটির অধিকার নিয়ে কথা বলে, সেই ভারত আমাদেরকে, মানে এটা কি বলবো, এটা তো মকারি। তো আমাদের এবার যেটা অর্জন সেটা হলো, ভারত প্রতিবার এটা বলতো কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ হতো না। অন্তত এই জায়গাটায় আমি আমাদের জুলাই সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এই ইস্যুগুলোর পরে তাদের পররাষ্ট্র সচিবকে তলব করে বাংলাদেশ কৈফিয়ত চেয়েছে, এবং এটাই আমরা দেখতে চাই। এবং শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। হ্যাঁ, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, এই ব্যাপারে তাদের প্রোপাগান্ডা বন্ধ করতে বলেছে, এটাই আমরা দেখতে চাই, এটাই আমাদের জুলাইয়ের অর্জন। জি, তো এক বক্তব্যে আপনি বলছিলেন সম্ভবত যে রাষ্ট্রপতি অপসারণের যেই আপনাদের দাবিটা ছিল, সেখানে আপনি বলছিলেন যে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এটা আসলে মানে কেন বলেছেন? এটা আমি বলেছি বলতে, এটা আমার বক্তব্য না বলে, আপনি বাংলাদেশের, আপনাদেরও তো কর্মী আছে, আপনাদের এনটিভির নিশ্চয়ই প্রতিনিধি আছে, প্রত্যেকটা জেলা উপজেলা সবার কাছে জিজ্ঞেস করেন। আমি বললে খারাপ দেখা যাবে, সেজন্য আর কি একটু সফটলি বলি। সেটা হলো মানে এই যে 30% বা 25% আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা দেখেন, আমার যে সর্বশেষ 3টে দাবি জানিয়েছি না, এই 3 দাবির দ্বিতীয় দাবি ছিল যে গুপ্ত হত্যা থেকে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটিতে যাদের কমিটিতে নাম আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কেন? আপনি বলবেন তার বিরুদ্ধে ডিরেক্ট অফেন্স নাই, যেই দল প্রকাশ্যে দিবালোকে গণহত্যা চালিয়েছে আমি তার কমিটিতে আছি, এর চেয়ে বড় অফেন্স কি? দ্বিতীয়ত, আপনি তাকে যদি আটক না করেন, সে তো আরো একটা গণহত্যা চালাবে। সুতরাং বাংলাদেশকে জুলাই যোদ্ধাদেরকে সিকিউর করতেও আপনি তাকে আটক করার কথা। প্রথমত সরকারের ব্যর্থতা, সে সুশীল কথা বলতে বলতে তাদেরকে আটক করে নাই, গুপ্ত হত্যা হচ্ছে। যেহেতু সরকারি আটক করে নাই, তাহলে বিএনপি জামাত কেন এই সুযোগ নিবে না? সে তো দেখছে যে সরকারি তাদেরকে, যেহেতু আপনি ধরেন তারা যদি আজকে জেলে থাকতো, বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক দল, ইভেন আমার নাগরিক কমিটির কথাও বলছি, তারা তো চাইলেও তাদেরকে পুনর্বাসন করতে পারতো না। যখন দেখছে সরকারি তাকে গ্রেপ্তার করে নাই, তারা সুশীল কথা বলছে প্রতিদিন, সুতরাং আমি তো আমার স্বার্থ দেখবই, সুতরাং আমি কারো কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা নিয়ে আমি তাকে হাটে বাজারে ওঠার সুযোগ তৈরি করে দিয়েছি, এবং হচ্ছে সারা বাংলাদেশে। আচ্ছা, তো
এই লাল জুলাই নামে একটি গান আপনারা নির্মাণ করেছেন এবং আপনি তার গীতিকার। তো এইটা সম্পর্কে এটার মানে নির্মাণের নেপথ্যে আপনাকে আমি বলি যে জনতার কবিয়াল রাহাত শান্তনু ভাই, যিনি অস্ট্রেলিয়ায় থাকেন দীর্ঘদিন ধরে এবং ইনসাফের পক্ষে ওনার লড়াইটা অনেক বড়। উনি 2-3 বছর ধরে আমার সাথে আলাপ এবং 2 বছর আগে উনি আমার একটা কবিতা আবৃত্তি করেছিলেন। সেই কবিতাটা ছিল রজস্রাবের রাষ্ট্র, মানে স্যাটায়ার করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা দুর্দান্ত। ওই কবিতাটা আমি তাকে লিখে পাঠিয়েছিলাম একটা আমার ছদ্মনামে। তো উনি আমাকে দেখে বললেন যে আজ পর্যন্ত আমি অন্য কোনো কবির লেখা আমি আবৃত্তি করি নাই, কিন্তু এটা দেখে আমার এত ইচ্ছা হচ্ছে এটা আমি আবৃত্তি করব। এবং তখন উনি সীমান্ত শরীফ নাম দিয়ে উনি কবিতাটা পড়লেন এবং ফেসবুকে যথারীতি যা হতো তারপরে এটাকে প্রচুর রেস্ট্রিকশন দেওয়া হলো ওনার পেজে, কবিতাটা প্রচুর লাইমলাইটে আসলো না। এইবার যখন আন্দোলন চলছে, উনি তো জানছেন যে আমি প্রতিদিন রাজপথে আছি, তো আমি নিজের থেকেও চাচ্ছিলাম, আপনি জানেন যে এই আন্দোলন যেহেতু রামপুর এক রণক্ষেত্র হয়েছিল শুরু থেকে এবং আমার বাসা রামপুরায়, আমি প্রাইভেট ইউনিভার্সিটির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি অ্যাক্টিভ ছিলাম ওই জায়গাটায়। তো আমি নিজেও চাচ্ছিলাম যে কিছু একটা লিখি, কিন্তু এমনভাবে স্টাক হয়ে গিয়েছিলাম কিছু লিখতে পারছিলাম না। হঠাৎ করে রাহাত ভাই আমাকে একদিন ফোন দিয়ে বললো যে তোমাকে একটা র্যাপ গান লিখতে হবে এই আন্দোলন নিয়ে। তো আমি বললাম আমি তো ভাই কোনোদিন র্যাপ লিখি নাই। তো উনি বললেন যে কেউ পারলে তুমিই পারবা। এরপর আমি লিখতে বসলাম, আধা ঘন্টা পর আমি হচ্ছে না, ওনাকে আবার ফোন দিলাম। তো উনি আমাকে এমন ভাবে ডিল করলো, আমি অবাক। উনি আমাকে বললো আচ্ছা তুমি বাদ দাও, তোমার গান লিখতে হবে না, তুমি তো এই আন্দোলন যা দেখছো, তুমি তো রক্তের মধ্যে দাঁড়িয়ে আছো, সুতরাং তুমি ইতিহাস লেখো, তুমি ধরে নাও বাংলাদেশে এই ইতিহাস কেউ বলবে না, 50 বছর পর যেন বাংলাদেশের মানুষ জানে কি হয়েছিল। আমি তো দেখেছি যে আমার মাত্র 10 হাত দূরে বা 5 হাত দূরে একটা ভাই দাঁড়িয়ে আছে আমার চেয়ে কম বয়সী, মুহূর্তের মধ্যে দেখে দিয়ে শুয়ে আছে, তার সারা শরীরে কোথাও কিছু নাই, এর মানে স্নাইপার শটে তার মাথার থেকে বের হয়ে মগজ বের হয়ে পাশে পড়ে গেছে আর গল গল করে রক্ত পড়ছে। আমরা ভিডিওটা দেখেছি। এবং এখন আমি তাকে সেভ মানে তার পাশে যাব নাকি আমি দৌড় দিয়ে আমি সেভ হব, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছে এই সময়ের মধ্যে। উনি এইটা বলবার পরে আমি যখন লিখতে শুরু করলাম, আমার মনে আছে একদিনই একটা গান লেখা হয়ে গেল। শুধু না, আমি লিটারালি আমি কাঁপছিলাম, আমি নিজে কাঁপছিলাম, আমি সহ্য করতে পারছিলাম না। এবং আমি যখন পুরো লিরিকটা রাহাত ভাইকে পাঠালাম, উনি সকালে উঠে ফোন দিয়ে এত ইমোশনাল হয়ে গেল। উনি বলল তুমি তো আমাদের রাবণ। তখন আমার নাম কি যাবে? উনি বললেন যে তোমার নামটা আমি দেব। উনি বললেন যে এই কবিতায়, তখন তো হাসিনা পালাবে জানি না, উনি মজলুম মেশিন গান এই নামটা উনি পছন্দ করলেন আমার জন্য। এবং আপনাকে মজার ব্যাপারটা হলো, এই গানটা অস্ট্রেলিয়ায় রেকর্ড করবে উনি। রেকর্ড করবার জন্য 5ই অগস্ট উনি সকালে রেকর্ড করলেন, রেকর্ড করে বের হয়ে দেখেন হাসিনা পালাই গেছে। আচ্ছা আচ্ছা। এরপরে তো 3 মাসে আমরা গানটা, বিকজ ওই গানটাকে আবার একটু নতুন করে রিরেট করতে হয়েছে। সেখানে রাহাত ভাই এবং সাফায়াত ভাই, যিনি আমেরিকান প্রবাসী অবসরপ্রাপ্ত মেজর, যাকেও জুলুমের শিকার হয়ে চাকরি ছাড়তে হয়েছে, ওনারা দুজন আবার এখানে কন্ট্রিবিউট করলেন। যেহেতু আমি সময় দিতে পারছিলাম না, প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্স করলাম, কিছু চেঞ্জ করলাম। এরপরে গানটা আবার রেকর্ড হলো এবং সবথেকে আশীর্বাদ হলো এই গানটা এবার আমরা এটার মিউজিক্যাল ভার্সন কিভাবে করব। আমি শুধু গানটা এই আন্দোলনের অন্যতম বড় মুখ সাংস্কৃতিক কর্মী মাবরুর রশিদ বান্না ভাইকে আমি শুধু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখলাম। উনি শুনি আমাকে ফোন দিয়ে বলল যেটার উপর আমরা কাজ করব। এবং আপনি অবাক হবেন, এই গানের যিনি মানে সঙ্গীত করেছে আমাদের রাফসান অস্ট্রেলিয়ায়, তিনি 1 টাকা নেন নাই। মাবরুর রশিদ বান্না ভাই কোনো পারিশ্রমিক নেন নাই, সম্মানই নেন নাই, এবং আমরা এই টিমের কেউ সম্মানই নেয় নাই। এবং 16ই ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চ সারাদিন ব্যাপী বিজয়ের লাল জুলাই একটা অনুষ্ঠান করেছিল। আমরা সেখানে এই 47, 71, 24 আমাদের জার্নিটা আমরা ছবি দেখিয়েছি, ডকুমেন্টারি দেখিয়েছি। সন্ধ্যার পরে এই গানের প্রিমিয়ার শো করেছি এবং অন্তত 2000 মানুষ তখন উপস্থিত ছিল। এবং আপনাকে জানিয়ে রাখি, এটা একটা ইতিহাস তৈরি হয়েছে। এই গানটা যারা শুনে নেয় আপনার মাধ্যমে দাওয়াত দিয়ে রাখছি, লিরিক্যাল ভার্সন এবং ডকুমেন্টারি ভার্সন দুটোই আছে ইউটিউবে, আপনারা পাবেন। লাল জুলাই নাম দিয়ে সার্চ দিলে হবে, লাল জুলাই গান। গানটা দেখা 5 মিনিটের গান, পুরো জুলাইটাকে সে ধরতে পারবে। শাহবাগ থেকে কয়েকশো ছাত্র জনতা এই গানটা দেখে তারা খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিচার চেয়ে সাথে সাথে টিএসসি পর্যন্ত মিছিল নিয়ে আবার সেই মিছিল শাহবাগে এসে শেষ করেছে। আচ্ছা, এটা একটা অদ্ভুত ব্যাপার যে একটা গান শুনে। এবং দেখেন আপনাকে কষ্টের কথা বলি, এইরকম অন্তত 100 গান আমাদের হওয়ার কথা ছিল। সেই গানটা ইনকিলাব মঞ্চের হাত ধরেই প্রথম গান হলো, তাহলে আরো বাকি সংস্কৃতি কর্মীদের কন্ট্রিবিউশন কোথায়? সেটাই তো। এই যে সম্প্রতি দেখলাম, বোধহয় গতকালকে দেখলাম যে ফেসবুকে একটা পোস্ট আপনি দিয়েছেন যে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, এরা কারা? আসলে কারা এটা তো বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমি নাগরিক কমিটির কাজে ঝালকাঠি এবং নলছিটি দুদিন গিয়েছি, কাজ করেছি কমিটির জন্য। আমি গতকালকে আসার সময় আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে বরিশাল বেলস পার্কে ভাই বন্ধুদের সাথে একটু আলাপ করবো এবং নাগরিক কমিটির কাজ আর একটু কিভাবে আগানো যায় এটা নিয়ে। তো এরপর ভোর রাতে আমাকে একটা নাম্বার থেকে কল করে খুবই স্ল্যাং ব্যবহার করে, যেটা বলবার মতো না, যে আমাকে মানে শেষ
বিদায় যেন বাসা থেকে নিয়ে আসি, বাবা মার সাথে দেখা করে আসি। এরপরে আরো 5টা নাম্বার থেকে ফোন করা হয়েছে, সকাল 9:30 অন্য একটা নাম্বার থেকে আবার ফোন করে একই কথা বলা হয়েছে। আমি ইন দ্য মিন টাইম আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাম্বারগুলো পৌঁছে দিয়েছি, তো তারা ট্র্যাক করবার চেষ্টা করছেন, কিন্তু এখনো তারা ট্র্যাক করতে পারেন নাই, অথবা তারা আমাকে তাহলে এখন পর্যন্ত আমি জানি নাই। এরপরে সন্ধ্যা পর্যন্ত আরো অনেকগুলো নাম্বার থেকে ফোন করা হচ্ছে, বাট আমরা সাহস নিয়ে বেস পার্কে গেছি, ভাই বন্ধুরা আড্ডা দিয়েছি। তবে হ্যাঁ, স্থানীয় প্রশাসন আমাদেরকে ওখানে যেতে এবং আইন শৃঙ্খলার ব্যাপারে সাহায্য করেছেন। আচ্ছা, তো এই যে জাতীয় নাগরিক কমিটি নামে যেই আমরা নতুন প্ল্যাটফর্মটি দেখছি, রাজনৈতিক প্ল্যাটফর্ম, তো এটা কবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? আমাদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সেটা হলো আমরা চেষ্টা করছি জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে নতুন রাজনৈতিক অভিপ্রায়, এই দল ইনশাল্লাহ ঘোষণা হবে। আশা করছি জানুয়ারির মধ্যে যে কোনো এক সময় এটা ঘোষণা হয়ে যাবে। এবং আপনারা কি মানে আগামী নির্বাচনেরও মানে প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যেহেতু যদি রাজনৈতিক দল আমরা যেহেতু হচ্ছি, সুতরাং আমরা চাচ্ছি জুলাই যেহেতু ইতিহাসে আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়, সুতরাং এই অধ্যায়কে কেন্দ্র করে যদি একটি রাজনৈতিক দল না হয়, এটা ইতিহাসের দায় থেকে যাবে। সুতরাং এখানে আমাদেরকে অনেক জিজ্ঞেস করে যে আপনারা ক্ষমতায় আসতে পারবেন, সেটা তো জনগণ জানে। জনগণ আমাদেরকে যদি কোনোদিন পাঠায়, সেটা যদি 50 বছর পরে হয়। রাজনীতিটা শুরু করা জুলাইকে কেন্দ্র করে জরুরি, জুলাইয়ের রাজনীতি। সুতরাং জনগণ যদি আমাদেরকে কোনোদিন ক্ষমতায় না পাঠায়, আমরা যাব না। তো কিভাবে, কিসের ভিত্তিতে আপনারা এই মানে দলীয় কর্মী বা এই যে হ্যাঁ, এখানে আমাদের প্রধান ফোকাস হচ্ছে, নাগরিক কমিটিরও এখন প্রধান ফোকাস হলো যে একটি ইনসাফের বাংলাদেশ গড়বার, এবং সেটাকে অবশ্যই জুলাই স্পিরিটকে ধারণ করে, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দেখুন বাংলাদেশকে তো খুনি রেজিমটা এমন দুই প্রান্তে দিয়েছে, একদম মানে এমন মেরুকরণ করেছে যেখানে মধ্যমপন্থী কেউ নাই। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে মধ্যপন্থী একটি দল হবে নাগরিক কমিটির, এবং জুলাই স্পিরিটকে ধারণ করে আমাদের প্রধান ফোকাস হলো যে সেই সমস্ত তরুণ, এবং শুধু তরুণ নয়, সেই সমস্ত মানুষ যারা জুলাই বিপ্লবকে ধারণ করে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, তারাই মূলত এটার প্রধান কর্মী হচ্ছে। জুলাই স্পিরিটকে যারা সম্মান করে, ধারণ করে। তো এই যে আপনাদের ইনকিলাব মঞ্চের মানে লক্ষ্য উদ্দেশ্য তো অনেকটা মানে এমনই, তো হ্যাঁ, তো সেখান থেকে আপনারা কি কি ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকেন? হ্যাঁ, দেখেন আমরা মূলত এখন পর্যন্ত অনেকগুলো কাজ করেছি। প্রথমে আপনি বললেন যে জুলাইয়ের পরে সবথেকে বড় কাজ জুলাই, যে লাল জুলাই গানটা, এটা কিন্তু ইনকিলাব মঞ্চ করে ফিচারিং নাম্বার 1। আমরা এখন পর্যন্ত অনেক জায়গায় এই জুলাইকে কেন্দ্র করে আমরা সারা দিন ব্যাপী যে চিত্র প্রদর্শনী, এগুলো আমরা করেছি। আমরা গান করেছি অনেকগুলো, যেমন কান্দে আমার মায়ে, জুলাইয়ের 100 দিন উপলক্ষে আমরা সারাদিন জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আমাদের গানগুলো গেয়েছি। এরপরে আমরা গণধিক্কার ও ভাঙার গান, এটা করেছি রাজু ভাস্কর্যে। শাহবাগে আমরা এরকম অনেকগুলো গানের অনুষ্ঠান করেছি, কবিতার অনুষ্ঠান করেছি। একই সাথে দ্রোহ এবং ভালোবাসা এবং জুলাই, এগুলোকে অ্যাকোমোডেট করে আমরা কখনো কবিতা, গান, নাটক এগুলো করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ইনকিলাব মঞ্চ জানুয়ারি থেকে একটি ধারাবাহিক পাঠচক্রও শুরু করার কথা রয়েছে। এক্স্যাক্টলি, এটা আপনি খেয়াল করেছেন। আমরা এমন একটা নতুন বাংলাদেশে একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে, যারা অ্যাক্টিভিজম করবে তারা পড়াশোনা করবে না, আর যারা পড়াশোনা করবে তারা অ্যাক্টিভিজম করবে না। আমরা একটা ট্রেন্ড তৈরি করতে চাচ্ছি, আমরা দিনে সারাদিন রাস্তায় অ্যাক্টিভিজম করবো আর রাতে পড়াশোনা করবো। বাহ, খুব ভালো। আমি একেবারে ছোট্ট করে অনুষ্ঠানের শেষের দিকে জানতে চাই যে আপনি নতুন বাংলাদেশ কোন পথে এগোচ্ছে বা কেমন স্বপ্ন দেখেন? আমি স্বপ্ন দেখি শতভাগ এখানে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরিচয়ে কেউ পরিচিত হবে না। সে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, এই পরিচয়টাই সে সমস্ত নাগরিক অধিকার পাবে। সে আমাকে যদি গালিও দেয়, সেই গালি আমি পছন্দ করি না, কিন্তু আমার সমালোচনা করবার তার অধিকার থাকতে হবে, মানি আর না মানি, ক্রিটিসিজম থাকতে হবে, এবং একটা ইনসাফের রাষ্ট্র এটা চাই। এবং সেজন্য যত বড় লড়াইটা দরকার, এই লড়াই কতজন সামিল হচ্ছে সেটা জানি না, বাট আমরা আমাদের তরফ থেকে সেই লড়াইটা ইনসাফের বাংলাদেশের জন্য ইনশাল্লাহ জারি রাখবো, এবং এই জারি রাখাটাই আমাদের জন্য অত্যন্ত জরুরি। বাহ, আমরাও তাই চাই যে একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এবং আপনাদের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, বিশেষ করে ইনকিলাব মঞ্চ এবং জাতীয় নাগরিক কমিটির তাদের স্বপ্ন বাস্তবায়ন হোক। তো এনটিভির স্টুডিওতে আজকে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদেরকে ইনকিলাব মঞ্চর তরফ থেকে অন্তত আমাকে আমন্ত্রিত করবার জন্য। জি, তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানে শেষ হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা এনটিভির ফেসবুক পেজ এবং ইউটিউব দেখতে পাবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।